একজন সর্বোচ্চ 3 ওভার বল করতে পারবে। কোনো একজন, আর বাকিরা হচ্ছে 2 ওভার করে 1 ওভার করবে। ঠিক আছে? সম্মানিত সুধী, ওকাপ চাইল্ড ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের আয়োজনে চরসালেপুর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট টুর্নামেন্ট 2024 আর অল্প কিছুক্ষণের ভিতরে এই খেলাটি শুরু হয়ে যাবে। তাই দর্শক ভাইদের অনুরোধ করবো, আপনারা যে যেখানে থাকুন না কেন এই খেলাটি উপভোগ করার জন্য অতি শীঘ্র চরসালেপুর ওকাপের ট্রেনিং সেন্টার মাঠে চলে আসুন। এখন টস হচ্ছে, ইতিমধ্যে টস শেষ, জবা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিক ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব আছেন আমাদের রিয়াজ ভাই এবং রেজাউল ভাই। খেলাটি সরাসরি লাইভ দেখতে পারবেন। নাম বলতে পারবো, 2টা প্লেয়ার নাম্বার না, তারা ওই সাইডে চলে যাও। আপনার জন্য ওয়েট করছে সাহেব ভাই, কি করবেন দাদা? হ্যাঁ একটু ব্যাটিং এর নাম কি? রায়হান। ও রায়হান না, আর ব্যাটিং করে নীরব। রায়হান ইমন বল করে ইমন, আর না ব্যাটিং ওই পাশেরটা আহাত। আহাত তার বোলিং ইমন। ইমরান তখন নাম কি? ইমন। এক মিনিট এর নাম কি জানি ওই দলের নাম কি? সূর্যমুখী। দ্বিতীয় ইনিংস শুরু। সূর্যমুখী তাদের 63 রানের টার্গেটে ব্যাট করছেন। বোলিং ইমন, এদিকে স্ট্রাইকার আছেন রায়হান, নন স্ট্রাইকার আছেন আহাত। ইয়েস, ইমন বল ছুড়ে দিলেন, ব্যাটে বলে কোনো অ্যাডজাস্ট করতে না পারার কোনো রান হলো না। ব্যাটিং এর নাম কি? ব্যাটিং এর নাম রায়হান। ইমন বল ছুড়ে দিলেন, সম্ভাবনা রয়েছে। আম্পায়ার 6 সংকেত দিলেন, 6টি রান যোগ হলো সূর্যমুখীর। পরের বল ইমন তার ব্যবধান প্রান্ত থেকে প্রস্তুতি নিচ্ছেন, বল ছুড়ে দিলেন। পরের বল ব্যাটে বলে অ্যাডজাস্ট হয়েছিল, কিন্তু এই বলে কোনো রান নয়। সূর্যমুখী আপনি একটু এইদিকে সূর্যমুখী 6। পরের বল ব্যাটে টাচ লেগেছেন, কিন্তু কোনো রান হলো না। উইকেট কিপার আছেন আব্দুর রহমান, দুর্দান্ত তার ভাবভঙ্গি। পরের বল মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে লাগাতে পারেননি, কোনো রান নয়। পরের বল ইমন, ব্যাটিং রায়হান। আবারও মিস, 1 ওভারের শেষ। এক ওভার শেষে সূর্যমুখী 6, কোন উইকেট না হারিয়ে সূর্যমুখী 63 রানের টার্গেটে ব্যাট করছে। বোলিং রহমান। পরের বল উড়িয়ে মারলেন সীমানার বাইরে,
6 রান। ব্যাটিং এর নাম রায়হান আহাদ 6 রান দিয়ে রানের খাতা খুললেন। বোলিং আব্দুর রহমান, তিনিও কিন্তু চিন্তিত প্রথম বলে 6 খাওয়ার কারণে। পরের বল আবারও মেরেছিলেন, দেখা যাক কি হয়। বল ফেরত দিতে না দিতে সে মধ্যে 1টি রান সংগ্রহ করলেন। দলীয় রান গিয়ে দাঁড়ালো 13। পরের বল আব্দুর রহমান, সুন্দর ডেলিভারি, এ বলে কোনো রান নয়। বল চলে গেল সীমানার বাইরে, আর অতিরিক্ত রান যোগ হলো 4। এক উইকেট গেছে না না কোন উইকেট না হারিয়ে রান গিয়ে দাঁড়ালো 17। পরের বল ইমন ছেড়ে দিলেন, এ বলে ব্যাটিং কোন রান নিতে পারলো না। এক্সট্রাটা যোগ হয় বা হোয়াইট পাইছে আর এটা ওর রান যোগ হয় বোলিং এর রানে, বোলিং করে রান দিলে হোয়াইট লিখলে হোয়াইটের সাথে 4 লিখলে এটা তো ঠিক আছে, কিন্তু বোলিং এর গেলে যোগ হবে তো। বোলিং এ তো রান দিল, তাহলে এই করবেন কিন্তু হোয়াইট না তো শুধু লেগ বাই সব। উইকেট কিপারের পরিবর্তন, খুবই চিন্তিত মনে হচ্ছে আব্দুর রহমানকে। মনে সাহস রাখতে হবে, তার মনে কিন্তু প্রচুর সাহস। সে আব্দুর রহমান ব্যাটিং ও কিন্তু ভালোই খেলেছিলেন। বোলিং পরের বল ছেড়ে দিলেন, ব্যাটিং মারলেন, সে বল দিতে না দিতে 1টি রান দিয়ে দিলেন মোহাম্মদ রায়হান। স্ট্রাইকে আসছেন আহাদ। আব্দুর রহমান ধীরে ধীরে বল ছুড়ে দিলেন, কিন্তু ব্যাটিং ব্যর্থ, এ বলে কোনো রান নয়। ওদিকে আম্পায়ার ওভারের সংকেত দিলেন। 2 ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো 18। কোন উইকেট না হারিয়ে সূর্যমুখী। এখন আমাদের মাঠের অবস্থা খুবই ভালো। বোলিং এর নাম রহিম, এ বলে কোনো রান নয়। আব্দুর রহিম সুন্দর একটি খেলা হচ্ছে, টান উত্তেজনা। 63 রানের টার্গেট নিয়েছে। পরের বল, এ বলেও ব্যর্থ। দুর্দান্ত বল করছেন আব্দুর রহিম। গরমের পরে সে একটি বাতাস ছেড়েছে, ঠান্ডা আবহাওয়া। পরের বল 3 নম্বর বলও কিন্তু ব্যর্থ। দুর্দান্ত বোলিং পারফরমেন্স আব্দুর রহিমের, কোনো রান নয়। পরের বল, এ বল কিন্তু আম্পায়ার হোয়াইটের সংকেত দিয়েছেন, 1টি রান, অতিরিক্ত রান যোগ হলো। সেই সাথে সূর্যমুখীর রান গিয়ে দাঁড়ালো 19। 2 ওভার শেষে কোন উইকেট না হারিয়ে আব্দুর রহিম পরের বল ছাড়লেন, এ বলেও কোনো রান নয়। সুন্দর ভাবভঙ্গিময় আছেন আব্দুর রহিম, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, বলও কিন্তু ভালো করছেন। দেখা যাক সুন্দর, এ বলেও কিন্তু ডট। পরপর 4টি বল করেছেন, কিন্তু 3টিতে ডট, 1টি হোয়াইট। পরের বল আব্দুর রহিম, বল ছুড়ে দিলেন। পরের বল, এ বল ডট। সুন্দর একটি ওভার উপহার দিলেন আব্দুর রহিম। 3 ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো কথা না 19 রান। পরের বল, পরের ওভার কে ভাই দেখেন না একটু। পরের বলার কে, বোলিং এর নাম কি? নীরব না, ইমন। বল উড়িয়ে মেরেছিলেন, দেখা যাক কি হয়, কিন্তু আবারও ক্যাচ মিস। রান আউটের সম্ভাবনা রয়েছে। 4 অতিরিক্ত আরো 4টি রান যোগ হলো, মোট 5টি রান। বাইরে অতিরিক্ত।
বোলিং এর নাম কি? ইমন এই এই তোমরা কেউ জানো এই তোমার প্লেয়ার নাই যে ব্যাটিং তোমার ওই পাশে যাও না কেউ বলাই না দিও দৌড়টা যায় ঠিক আছে বোলিং এর নাম কি বললেন ভাই ইমন ভাই বোলিং এর নাম কি মন নাকি রে ইমন দলীয় রান 24 3 ওভার শেষে কোন উইকেট না হারিয়ে সূর্যমুখী বোলিং ইমন প্রস্তুতি নিচ্ছেন বল করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বল করার জন্য বল ছুড়ে দিলেন ব্যাটে বলে অ্যাডজাস্ট হয়েছে বল চলে গেল ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 4টি রান যোগ হলো সূর্যমুখী রায়হান বারসা ব্যাটিং রায়হান রান দিয়ে দাঁড়ালো 28 পরের বল এ বলে চলে গেছিল আউট জোরে হাতে লেগে যাক এটা ছয় মাইনে আজকে বল ব্যাটে লাগিয়ে লাগে খেল করি কে তাছাড়া 14 রান করে মোহাম্মদ রায়হান সূর্যমুখীর ওপেনিং ব্যাটসম্যান আউট আসলে এই যে সাদ্দাম নতুন ব্যাটসম্যান নামলেন মোহাম্মদ সাদ্দাম ইমন কিন্তু ইতিমধ্যে একটি উইকেট নিয়ে নিয়েছেন একটি চমক পরের বল এ বলে ব্যাটে বলে অ্যাডজাস্টনি কোনো রান নয় পরের বল সুন্দর একটি ম্যাচ কিন্তু আউট বলতে না বলতে ইমন আরো একটি উইকেট নিয়ে নিলেন এক খবরে 2টি উইকেট সাদ্দাম এরা শাহাদাত শাহাদত না সাদ্দাম আর শাহাদত আছে ওর না না সাদ্দাম আউট আহাদ আছে আর সাদ্দাম আছে আরে আর সাদ্দাম কি আউট গেল কে এখন এই সাদ্দাম রায়হান না রায়হান আউট গেছে রায়হান আউট যাবে সাদ্দাম পরের বল এ বলে কোন রান নয় সামনে একটু ঝামেলা পেয়ে গেছে এখানে ব্যাটিং আছে কে কে আছে আহাত আর শাহাদাত এই এই তোমাকে ব্যাটিং স্ট্রাইকে কে কে আছে ওর নাম হলো আহাত আর ওর নাম কি? না আমি বলি দাঁড়া এই যে স্ট্রাইক পান্তে আব্দুল আহাদ নন স্ট্রাইকে ওইটাই তো ঝামেলা সাদাত শাহাদত বোলিং কে বোলিং কি শ্রাবণ বোলিং চাবন স্ট্রাইকে আছেন আহাত বল ছুড়ে দিলেন বল লেগ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে জোরে একটা হাততালি হয়ে যাক ব্যাটসম্যানের জন্য আপেল মারছ না 4টি রান এই 4-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো সূর্যমুখীর 32 4 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 63 রানের টার্গেটে ব্যাট করছেন সূর্যমুখী পরের বল চাবন ছেড়ে দিলেন মারার সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যর্থ ভারী লাগছে পরের বল শ্রাবণ সুন্দর ডেলিভারি কিন্তু এ বলেও কোনো রান নয় ডট বল হ্যাঁ ব্যাগ খাইস না ব্যাগ আবারও লেগ কভার অঞ্চল দিয়ে 6 জোরে হাতে লেগে যাক সুন্দর একটি খেলা উপর দিয়েছেন 6-এর মান সূর্যমুখীর পক্ষ হয়ে 38 4 ওভার শেষে 2 উইকেট হারিয়ে সূর্যমুখী বোলিং এর নাম কি চাবনই তো না চাবন কিন্তু পিছনে বল ছেড়ে দিলেন আবারও ওয়াইডের সঙ্গে আরো একটি রান ওকাপ চাইল্ড ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 ইতিমধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে 6 আবার আরেকটি 6 বল উপহার দিলেন মোহাম্মদ আহাদ সুন্দর ব্যক্তিগত আহাদ 45 রান 4 ওভার শেষে 2 উইকেট হারিয়ে ব্যক্তিগত 23 রানে দাঁড়িয়ে বল দেখা যাক আবারও এদিকে ইসলাম ভেঙে গেছে আম্পায়ার স্যার ব্যাটিং এ কিন্তু ভেঙে ফেলেছে ইসলাম
হ্যাঁ আউট 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 সুন্দর খেলতেছিলেন মোহাম্মদ আহাদ, কিন্তু 6 মারতে গিয়ে নিজের স্টাম্প নিজেই ভেঙে ফেলেছেন। সেই কারণে আম্পায়ার তাকে আউটের সংকেত দিলেন, বললেন তুমি এখন সাজ করে ফিরে যাও। সেই সাথে দলীয় ব্যক্তিগত আহাদ রান করেছেন, 23 রান করে সাজ করে ফিরে গেলেন। সেই সাথে আম্পায়ার ওভারের সংকেত দিলেন। আরেকজন ব্যাটিং এ কে নামছে? আরেকজন ব্যাটিং এর নাম কি? ব্যাটিং এর নাম কি? এর নাম কি? আর ওটা রফিকুল না? আর বোলিং কারা? এদিকে আব্দুর রহমান বল করার জন্য প্রস্তুত নিচ্ছেন। সুন্দর একটি বল করলেন, রান হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ব্যাটসম্যান সাহস পেলেন না রানটা নেওয়ার জন্য, কারণ হয়তো ঝুঁকি থাকতে পারে, আউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরের বল আব্দুর রহমান এবার মেরেছিলেন, রান আউটের সম্ভাবনা রয়েছে, কিন্তু লাগাতে পারলেন না। সে পর্যন্ত ব্যাটসম্যান একটি রান সংগ্রহ করলেন। সেই সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 46। 4 ওভার শেষে 3 উইকেট হারিয়ে। পরের বল আব্দুর রহমান, দুর্দান্ত ভঙ্গিময় বল উড়ে মেরেছিলেন, আবারও 6। জোরে হাতে নিয়ে যান। 52 দলীয় রান 52, 50 হয়েছে। আরেকটা হাত তালি হয়ে যাক সূর্যমুখীর পক্ষে থেকে। 11 রান দরকার, 12 রান দরকার। ব্যাটিং কেরা জানি রফিকুল দুর্দান্ত ভঙ্গিমায় খেলছেন। আব্দুর রহমান বল ছেড়ে দিলেন, পরের বল মেরেছেন। সে পর্যন্ত একটি রান নেওয়ার চেষ্টা, কিন্তু ফিল্ডিং বল ঠিক মতো দিতে না পারার কারণে একটি রান সংগ্রহ করে নিলেন। 11 রান দলকে রান দিয়ে দাঁড়ালো 53। 3 উইকেট হারিয়ে রহমান খুবই চিন্তিত। পরের বল সুন্দর ডেলিভারি ছিল, আরেকটি 4-এর মার উপহার দিলেন রফিকুল। সরি সাদত। আর মাত্র 6 রান লাগে। দেখা যাক পরের বল আব্দুর রহমান উড়িয়ে মেরেছিলেন, আউটের সম্ভাবনা রয়েছে। বলতে না বলতে আব্দুর রহমান একটি উইকেট নিয়ে নিলেন। সেই সাথে আম্পায়ার ওভারের সমাপ্তি দিলেন। আউট হলো রফিকুল। শাহাদত আউট হয়ে গেল। নামলো কে? নামলো আসিফ। আসিফ। বোলিং কে? বোলিং ইমন। বোলিং মেহেদি। পরের বল একটি মার দিয়ে একটি রান নেওয়ার চিন্তা, একটি রান। বোলিং এর নাম বলতে পারেন? ইমন, সেটা বলে। এখন যে ব্যাটিং এর নাম ওর নাম কি? আসিফ। আসিফ বাইরিতে। এদিকে আসিফ ব্যাট করার জন্য প্রস্তুত। ইমন বল ছেড়ে দিলেন, কিন্তু বল বলতে না বলতে আরো একটি উইকেটের পতন সূর্যমুখীর। মোহাম্মদ আসিফ 0 রান করে 7 দলে ফিরে আসছেন। সুন্দর না 5টা পড়ছে, 6 উইকেট। ও আরেকটা আছে। কয় ওভার শেষে? 4 ওভার, 5 ওভার। সূর্যমুখী 58, 5 ওভার শেষে 5 উইকেট হারিয়ে। পরের বল ইমন ছেড়ে দিলেন, নো বল। আবার একটি ফ্রি হিট। আমিরুল। ব্যাটিং আছেন আমিরুল। এক রানও ব্যাক রান। পরের বল, এ বলে কোনো আউট হবে না। আমরা বলবো কেন? এ বল ব্যাটে বলে কোনো বেলা মোকাবেলা করতে পারেননি, এ বলে কোনো রান হয়নি। পরের বল, এ বলে ডট বল। আরে আল্লাহ। পরের বল ইমন। হাড্ডাহাড্ডি চলতেছে। ব্যাটিং আছেন আমিরুল না? আমিরুল করেন। এক মিনিট, এটা কি? পরের বল করেন লাগবে। ওভারের সমাপ্তি। রান লাগে কত? 4 আর মাত্র 4 রান লাগে। হাড্ডাহাড্ডি লড়াই। কয়বার স্যার?
লাস্ট ওভার না 6 ওভারে আর 4 ওভার 10 ওভারে 10 ওভারে খেলা না? আর মাত্র 4টি রান লাগে 4 ওভারে 4 ওভারে 4 রান লাস্ট উইকেট বল ফেলে দিলেন আউট আর কিন্তু কাছাকাছি দিয়ে কিন্তু জিততে পারলেন না। ফলো ঘোষণা করেন হ্যাঁ বল উঠে গেছে ঘোষণা করেন তাহলে কয় রানে জিতলো? 4 রানে 63 4 রানে ওনে 60 আর 63 4 রানে জিতলো টার্গেট 4 রানে কিন্তু না এদের 62 রান হয়েছে 63 রান 3 রানে 3 রানে জয়লাভ করলো জবা। টান উত্তেজনা ছিল ভাই ছাড়া ভালোবাসে শুধু আমার মা, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। আর 10 মাস 10 দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা, 10 মাস 10 দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মায়ের মতো আপন কেহ দেখি নাই জগতে, মাঝে আমার সর্বশ্রেষ্ঠ, মাঝে আমার মা। মায়ের মতো এত আদর করে না তো কেহ, মাঝে আমার সর্বশ্রেষ্ঠ, মাঝে আমার মা। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ওয়ালাইকুম, আমার নাম শাহাদাত। আপনাদের মাঝে একটি গান পরিবেশন করে এক পলকে দেখতি ঝলক, এক পলকে দেখতি ঝলক, যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বুঝে না, কত ভালোবেসেছি, কত ভালোবেসেছি। আলতা রাঙা কদম দুটি পুষ্পে মালা হয়ে, তোমারে বলো না বন্ধু থাকি কেমনে ভুলে। কি মায়াতে মনের ঘরে, কি মায়াতে মনের ঘরে, আসো না আমি বৈশাখী, কেউ জানে না কেউ বুঝে না, কত ভালোবেসেছি, কত ভালোবেসেছি। আলতা রাঙা কদম দুটি পুষ্পে মালা বয়ে, তোমারে বলো না বন্ধু থাকি কেমনে ভুলে। কি মায়াতে মনের ঘরে, কি মায়াতে মনের ঘরে, আসো না আমি বৈশাখী, কেউ জানে না কেউ বুঝে না, কত ভালোবেসেছি, কত ভালোবেসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাহাদাতকে, খুব সুন্দর আমাদের একটি গান শোনালো। আরো কোনো ছোট্ট বন্ধু যারা গান শোনাতে চাই কে আসবেন? সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। ধন ধন বলো যত ধন ধনী আছে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ধন ধন বলো যত ধন ধনী আছে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। কত মার
ধনী মানিক রতন, কত গানি গুণী কত মহাজন, কত ধনী মানিক রতন, কত গানি গুণী কত মহাজন। এনেছে আলো সূর্য এখানে, আধারেও পথ ফাটে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের এখানের আরো মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা একটা পর্ব শেষ করেছি আমাদের একটা ক্রীড়া প্রতিযোগিতার। আচ্ছা, আজকে জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন মাননীয় চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা ভাই, উপস্থিত আছেন এই উপজেলার ভাইস চেয়ারম্যান কাউসার ভাই, আর আজকে এই অনুষ্ঠানের স্বাগতিক ইউনিয়ন হিসাবে যিনি সভাপতিত্ব করছেন তিনি হলো আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর ভাই। আমি সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ওকাবের যে আমরা সেই শুধু ঢাকা থেকে প্রায় সময় এখানে আসি, আমরা কি করি, আমাদের সেই জবাবদিহিতাটুকু আমরা যেন আরো ভালো কাজ করতে পারি, আমাদের যে সার্বিক সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা পাই, এবং আমরা আরো যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি, সেজন্য আজকে আপনাদের উপস্থিতি আগামী দিনে আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য আরো সাপোর্ট করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেরি করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু করব। আমি প্রথমেই ওকাবের পক্ষ থেকে, এই অভিবাসী কেন্দ্রের পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যান, ইয়েরাও যান, আপনারা থাকেন, আপনারা থাকেন। আপনারা ওই পাশে দাঁড়ান, এদিকে করে, এদিকে করে, এদিকে করে, আপা এই যাবে এদিকে, এই যে এদিকে, এই আপনারা একটু একদিকে যান। আমরা একটু তালি দিই সবাই। এখন আমাদের অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের টাইম ক্লাবের সদস্য থেকে মাঠের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিপূর্বে অনেক প্রোগ্রামে এসেছেন আমাদের প্রোগ্রামে, কিন্তু সেই বোর্ড অফিসে ওনার কার্যালয়ে আমরা প্রোগ্রাম করেছি। সেই চট্টগ্রাম, এই কক্সবাজারে আমরা প্রোগ্রাম করেছি, উনি ওখানেও গেছেন। কিন্তু এইখানের এই কেন্দ্রের মাটিতে আমরা আমাদের পক্ষ থেকে আজকে যিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, আমি আমাদের জাহাঙ্গীর কবির ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমি দুঃখিত যে এখানে আমাদের মাঝে অনেক অতিথি আছেন। এখানে আমাদের যে আরও 2-3জন চেয়ারম্যান ছিল, তাদের জন্য আমাদের ব্যবস্থা ছিল। তারপরও এখানে যারা আছেন উপস্থিত, আমি মনে করি যে সামনের সারিতে আমাদের শুভাকাঙ্ক্ষী ফরিদ ভাই আছেন, ফরিদ ভাইকে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। আর সমস্ত এখানে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা আছেন, তারা অত্যন্ত আমাদের শুভাকাঙ্ক্ষী।
তারা বিভিন্ন আপদে বিপদে সবসময় আমাদের পাশে থাকেন। কতক্ষণ যাবত আমরা যেহেতু অপেক্ষা করেছি, তার কারণে অনেকটা প্রোগ্রামটা আমরা ছোট করে নিয়ে আসছি। গরমের দিন আমি শুধু দু একটি কথা বলতে চাই এই প্রোগ্রামের শুরুতে। এই সালেপুর চরে আমরা যখন আসি সেদিনের অবস্থা আর আজকের অবস্থা অনেক ভিন্ন। আমরা যেদিন আসি সেদিন আজ থেকে আমরা যদি বলি 10-12 বছর আগের কথা, সেদিনের যাতায়াত ব্যবস্থা এমন ছিল না। সেদিনের মানে প্রত্যেকটা গ্রামের ঘর বাড়ি এরকম ছিল না, কিন্তু আজকে প্রত্যেকটা বাড়ি পাকা, প্রত্যেকটা বাড়িতেই আধুনিক বাথরুমের ব্যবস্থা আছে। আজকে এই চরে বিদ্যুৎ ছিল না, এই চরে বিদ্যুতের ব্যবস্থা আছে। প্রত্যেকের ঘরে ঘরে বাতি জ্বলে, প্রত্যেকের হাতে হাতেই আধুনিক মোবাইল, টাচ মোবাইল, প্রত্যেকের ঘরে ঘরে রঙিন টেলিভিশন। পুরা চরটাই আজকে পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয় না, যে কয়েকটা জায়গায় যদি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় তাহলে আমি একটু কয়েকটা কথা বলতে চাই। একটা হলো এখানে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় বাংলাদেশে আমরা বিভিন্ন জেলায় কাজ করি। যে বাবা মাটি কেটে সংসার পরিচালনা করে তার ছেলে জিপিএ 5 পেয়েছে। যে মা ঢাকার শহরে না বাংলাদেশের বিভিন্ন এলাকায় কাজ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, তার ছেলে জিপিএ 5 পেয়েছে। আপনার বাবা মুচির কাজ করে, বাবা রিক্সা চালায়, তার ছেলে জিপিএ 5 পেয়েছে। আমরা সেই বাংলাদেশে এখন বসবাস করি। সুতরাং আমরা যদি মনে করি যে আমার সন্তান এখানে গিয়ে কী করে, আমার মনে হয় আসুন আমরা অন্তত এই জায়গাটায় শপথ নেই। আমি জনপ্রতিনিধিদের সামনে রেখে বলছি, আজকে যদি আমরা ভালো পদক্ষেপ নেই, আগামী দিনে এই ছেলে মেয়ের এই বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে যদি আমরা যে কোনো দিকে আমরা নজর দেই তাদের প্রতি, তারা যে কোনো কিছু স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম। আপনারা জানেন সকাল থেকে এখানে ছেলেরা 2 দলে বিভক্ত হয়ে একটি ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে, সবাই দেখলাম। এরপরে আমি ইচ্ছাকৃতভাবে মেয়েদের ম্যাচটা একটু দেরি করে শুরু করলাম, যাতে আমাদের লোকজন এখানে থাকাকালীন সময়ে তারা দেখে যে তাদের এই বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর করে ক্রিকেট খেলে। তো যেটা একদিন এই মেয়েরা কল্পনা করতে পারতো না, আমরা চেষ্টা করছি সেটাকে স্বপ্নকে সার্থক করার জন্য। তো যদি আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের স্তর থেকে আমরা যদি এরকম একটা চিন্তা করি, আমি বাবা হিসাবে একটু 14-15 বছর হইলেই চিন্তা করি আমি কিছু করতে পারি না, হয় 2টা অপশন, তোমাকে বিয়ে দিব আর না হয় তোমাকে বিদেশ পাঠাবো। এখন এই বিয়ে দেওয়াটা আর বিদেশে পাঠানোটা এটা কত বড় অপরাধ। এখানে মাননীয় জনপ্রতিনিধিরা আছেন, আমরা দীর্ঘক্ষণ উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আসার আগে গাছতলায় বসে আমরা আলোচনা করলাম এটা কতটা সামাজিক সমস্যা। সুতরাং এই সমস্যাগুলোকে ওকাবের পক্ষ থেকে এই গাছতলা বটতলা এভাবে বসে বসে কথা বললে হবে না, প্রত্যেকটা মানুষ এই সংগ্রামে অংশ নিতে হবে। যদি বাচ্চাদের স্কুলমুখী করতে হয়, আপনারা সাতক্ষীরা, কয়রা, পাইগাছা ওই সমস্ত এলাকায় যান, 300 টাকা উপার্জন করার কোনো ক্ষমতা নাই প্রত্যেকটা ব্যক্তি প্রতিদিন কাজ করে। আর এখানে মাটি কাটলে, হাফ বেলা মাটি কাটলে 700-800 টাকা আপনি লোক পাওয়া যায় না। তাইলে কেন আমরা স্কুলে আমাদের ছেলে মেয়েকে পাঠাবো না? এখানে গাছতলা আমি শুনতেছিলাম যে ওরা এখানে খেলাধুলা করতেছে, এর ভিতরে যদি কিছুক্ষণ যদি গরুর ঘাস কাটতো তাহলে হয়তো কাজটা হয়ে যেত, অনেক কাজ হতো। তো আমরা আসেন যে আমি বাবা হিসাবে, মা হিসাবে আজকে যে কষ্টটা আমরা করতেছি, আমাদের ছেলে মেয়েকে অন্তত এই পদ্মার বাউন্ডারি পার করে আমরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারি, দক্ষ করে তুলতে পারি, যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সেজন্য আমরা চেষ্টা করি। আজকে আপনার চেষ্টা, আগামী দিনে কিন্তু এই ছেলের সুন্দর ভবিষ্যৎ। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার যে মানে নাই, সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছেন, তারাও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা এখানে রাখতে পারেন। কারণ
বর্তমান সরকার অত্যন্ত সদয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প আছে, সেখানে যদি আমরা এখানে কিছু একটা করতে পারি হয়ে যাবে। আমাদের এখানে রাস্তা, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তার যে ব্যাপারটা আছেন, এর আগেও আমাদের মেম্বার সাহেবরা বলছেন যে আমাদের একটি প্রকল্প দেওয়া আছে, যদি মেহরবানি করে এই রাস্তাটা যদি হয়, আমরা ভালো কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান বা ভালো কিছু একটা এই এলাকায় যেন হয় সেরকম চেষ্টা আমরা করব, যাতে অন্তত বাচ্চারা যোগাযোগ যদি করতে পারে, আসার জন্য যদি ব্যবস্থা হতে পারে। আপনারা জানেন এই বাচ্চাদের জন্য আমরা চিন্তা করছি যে হুন্ডা দিয়ে বাচ্চারা প্রতিদিন এখানে আসতে পারে না শিক্ষার জন্য। আমরা এখানে কম্পিউটার ল্যাব করবো একটা, এই কম্পিউটার ল্যাব এখানে যদি চলে, এই বাচ্চারা চর ভদ্রাসনে যাইয়া কম্পিউটার শেখার প্রয়োজন নাই, বিনামূল্যে এখানে শিখবে। তারা কিভাবে আসবে, একটা বাচ্চা যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারে, এজন্য আমরা কিছু সাইকেলের ব্যবস্থা করছি। এই চিন্তাগুলো আমরা করতেছি। পাশাপাশি যদি আমাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে যদি আমরা আরেকটু পাই যে এই রাস্তাটা অন্তত যেন বাচ্চারা আসতে পারে নিরাপদে, কারণ আমরা নৌকার ব্যবস্থা করলে আল্লাহ না করুক যদি দুর্ঘটনা ঘটে, এটার জন্য আমরা ভয়ে আছি, যার কারণে নৌকার ব্যবস্থা আমরা বর্ষাকাল আসতেছে আমরা চিন্তিত। তো আজকে আমরা এখানে আর কিছু আমরা বদলাতে চাই না, শুধু সর্বশেষ আমি বলবো আমাদের চেয়ারম্যান মহোদয় ওকাবের, উনি আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলবেন, কিন্তু আমি শুধু আপনাদের কাছে একটা আহ্বান, ছোটো ভাই হিসাবে বলেন, বন্ধু হিসাবে বলেন, আপনজন হিসাবে বলেন, আমি একটা আহ্বান, সেটা হলো আসুন আমাদের মনটাকে একটু বদলাই, আমাদের মনটাকে একটু বদলাই। এই মনটা যদি না বদলাই, মনটা দুর্বল করে কোনো লাভ নেই। আজকে রিক্সাওয়ালার ছেলেমেয়েরা যদি বড় জায়গায় যেতে পারে, আরও নিম্ন শ্রেণীর মানুষ যদি যেতে পারে, আর আপনাদের চরে বিশাল জায়গা, বিশাল সম্পত্তি, যা করেন তাই হয়। সুতরাং আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনাদের বাচ্চাদেরকে স্কুলমুখী করেন, আমরা আপনাদের পাশে আছি। বাচ্চারা যদি কোনো কিছু ভালো বুঝতে অসুবিধা হয়, আপনারা এখানে পাঠান, তাদেরকে আমরা হাতে কলমে শিক্ষা দেব। তারপরেও আপনারা যত কষ্ট করেন এখানে আপনারা পাঠাবেন, আমরা আপনাদের পাশে আছি। আর বাল্য বিবাহ বন্ধের জন্য আমি প্রথমে বলছি যে শিশুদের হয় বিদেশ পাঠানো আর বাল্য বিয়ে দেওয়া, এই দুটা জিনিস রোধ করার জন্য আমাদের পাশাপাশি আমরা চাইবো আমাদের জনপ্রতিনিধিদের সাপোর্ট, তারা যেন অন্তত কয়েকটা বিষয় যদি এরকম অ্যাকশন নেওয়া হয়, যে চুপে চাপে দাওয়াত খাওয়াচ্ছে, ওই মানে অল্প বয়সের মেয়েটা যেটা স্কুলে যাওয়ার কথা, ওই বিয়েতে সাক্ষী হওয়া, আমি মনে করি এটাও একটা অপরাধ, কারণ এটা করা ঠিক না। উচিত প্রতিবাদ করা, তার বাপ মাকে আইনের আওতায় আনা, এবং 999 ফোন করে, তোমরাও যারা আছো তারা অন্তত ফোন করে জানাই দিতে পারো, মেম্বার চেয়ারম্যানকে তোমরা জানাই দিবা যে এখানে আমার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, আপনারা ব্যবস্থা নেন। অবশ্যই তারা ব্যবস্থা নেবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উনি ব্যাকগ্রাউন্ড সহ আমাদের এই শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এবং কিছু কথা বলেছেন। আমরা এই চর ভদ্রাসন উপজেলায়, বিশেষ করে চর সালেপুরে 2012 সাল থেকে কাজ করছি, 10 সাল থেকে কাজ করছি। তো আমরা আসলে এখানে কি ধরনের কার্যক্রম করি এবং আমরা যে চাইল্ড ক্লাব বলছি, এই সম্পর্কে একটু বিস্তারিত আমাদের সম্মানিত ওকাপের চেয়ারপারসন জনাব শাকিরুল ইসলাম, আমি জনাব শাকিরুল ইসলামকে অনুরোধ। ধন্যবাদ মামুন। আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি আমাদের চর ভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন চর ভদ্রাসন উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান কাউসার ভাই, এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি চর হরিরামপুর ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির, এবং আপনারা যারা আছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানীয় মেম্বার অথবা সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এবং আমার সামনে যারা আছেন, শিশুরা আছে এবং এলাকার মুরব্বী অথবা এই শিশুদের গার্ডিয়ান, সবাইকে শুভেচ্ছা। ওকাপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি যে জায়গাটাতে শুরু করতে চাই, এটা আসলে অনেক বড় গল্প, কিন্তু অত বড় হয়তো যাওয়া যাবে না। কিন্তু আমরা এই যেটা বলছিলাম যে আমরা 2010 সনে এইখানে কাজ শুরু করেছি, এবং কিভাবে কাজ শুরু করেছি সেই কথাটা কিন্তু আমরা এই অনুষ্ঠান চলার আগে বলছিলাম যে আমাদের কাছে এই এলাকার একজন 15 বছরের মেয়ে, সে লেবাননে যাওয়ার পরে সে অনেক
সমস্যায় পড়ে, তাকে আসলে আহত অবস্থায় রাস্তায় বা জ্ঞান হারা অবস্থায় রাস্তায় খুঁজে পাই সেখানকার পুলিশ, এবং তাকে রেড ক্রিসেন্ট, লেবাননের রেড ক্রিসেন্ট তাকে চিকিৎসা করে আমাদের কাছে ফেরত পাঠায়, যে তাকে তার বাড়িতে বা পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য। এবং সেখান থেকে আমাদের আসলে পথ চলা, এবং এর আগে আসলে এই চর সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না যে ফরিদপুর জেলার এই চর ভদ্রাসন নামে উপজেলায় এরকম চর সালেপুর আছে। সেখান থেকে শুরু করে সেই 2010 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কাজ করছি। এবং আমাদের মূল কাজটা হচ্ছে যে সচেতনতা তৈরি করা, মানুষ যেন জেনে বুঝে বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা নেয়, এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে তার যে ডকুমেন্টগুলো রাখা উচিত সেটা যেন তারা যথাযথভাবে রাখে, এবং সে যেন যাওয়ার সময় মানে প্রতারণার শিকার না হয়। আর একটা হচ্ছে যারা বিদেশে কোনো ধরনের সমস্যায় পড়ে তারা ফেরত আসে, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা বা সাপোর্ট আমরা দিয়ে থাকি। এয়ারপোর্ট থেকে আনা, আমাদের শেল্টার হোম আছে ঢাকাতে 2টা, নারীদের জন্য একটা এবং পুরুষদের জন্য একটা। আমরা তাদেরকে হেলথ সাপোর্ট দিই, আমরা মানসিক স্বাস্থ্যের বিষয়ে যে সচেতন সেবা সেটা দিয়ে আমরা তাদেরকে আইনি সহযোগিতা দিই, আমরা তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেই জায়গাটাতে আমরা কাজ করি। অর্থনৈতিক বা আমরা যেটাকে জীবিকা বলি সেই জায়গাটাতে আমরা কাজ করে থাকি। কিন্তু আমি যে জায়গাটাকে গুরুত্ব দিতে চাচ্ছি আজকে, যে এই যে আমরা চাইল্ড ক্লাব বলছি, আমরা কেন এটা করলাম? আসলে 2018 সনে আমরা একটা গবেষণা করি এই চর সালেপুরকে কেন্দ্র করে, যে যখন মানে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে নারী অভিবাসী ছিল, এবং আপনি কোনো নারী অভিবাসীকে যখন জিজ্ঞাসা করবেন আপনি কেন বিদেশে আসছেন, সে সবার আগে বলবে যে আমার ওই সন্তানের ভবিষ্যৎটা যেন আমি সুন্দরভাবে গড়তে পারি, আমি তার জন্য বিদেশে আসছি। তো আপনার কত বছরের সন্তান দেশে রেখে আসছেন? অনেকেই বলতো আমি 3 মাসের সন্তান রেখে আসছি, অনেকে বলতো আমি 5 বছর, 7 বছর, 4 বছরের সন্তান বিদেশে রেখে আসছি। এবং সেখানে আমরা যেটা দেখতাম, আমাদের ওই গবেষণায় যেটা দেখা গেছে, যে মা তার সন্তানের ভবিষ্যতের জন্য বিদেশে যায়, কিন্তু ওই মা বিদেশে যাওয়ার পরে টাকা পাঠাচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু তার সন্তান যেভাবে বড় হওয়ার কথা, যে ভালোবাসা, স্নেহ, মায়ায় বড় হওয়ার কথা, তারা কি সেটা হচ্ছে? আমরা দেখতে পারি যে বেশিরভাগ এইসব শিশুরা তখন এক ধরনের এটাকে বলে একাকিত্বের মধ্যে থাকে, এবং এই একাকিত্বে থাকার কারণে তাদের স্কুল ড্রপ আউট সংখ্যা বেড়ে যায়, যে অনেক সময় তারা স্কুলে যেতে চায় না। অনেকেই বলছে আমাকে তখন যে আমার স্কুলে যেতে ভালো লাগে না, আমার মা থাকতে আমাকে তৈরি করে দিত, আমাকে খাইয়ে দিত, তখন আমি স্কুলে যেতাম, কিন্তু এখন আমাকে বলার কেউ নাই, আমার ভালো লাগে না স্কুলে যেতে। অনেকেই আছে যে এই মায়ের অবর্তমানে মা টাকা পাঠাতো সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু সেই টাকায় যে মার মাথাটা হয়তো তার সন্তানকে দিত, কিন্তু যে মা কষ্ট করে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে সে হয়তো ঠিকভাবে পেত না। এরকম অনেক ঘটনা আমরা জানি সেই গবেষণা থেকে, এবং তখন আমরা মনে করি যে এই সব শিশুদের জন্য যদি এরকম একটা ক্লাব, আমরা বলছিলাম যে একটা স্পেস তৈরি করা, একটা জায়গা তৈরি করা, যেখানে এই শিশুরা যাদের মা বিদেশে আছে তারা যেন এখানে আসতে পারে, এখানে যেন তারা একটু খোলামেলা সময় কাটাতে পারে, একটু তাদের মানসিক শান্তিটা তারা যেন পায় সেই জায়গাটা থেকে, যে একটু খেলাধুলা করা, এবং সাথে সাথে তার নৈতিক শিক্ষা যে জায়গাটা, সেই নৈতিক শিক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো তাদেরকে শেখানো, তাদের স্বাভাবিক যে স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আছে সেগুলো তাদেরকে শেখানো। এইভাবে আমরা আসলে শুরু করি। এবং তখনকার আমাদের যে এই চর হরিরামপুর ইউনিয়ন, তাই তো আমাদের এখানে যে ইউনিয়ন পরিষদ আছে, আমাদের সেখানকার ইউনিয়ন পরিষদের যারা প্রতিনিধি ছিলেন নির্বাচিত, তারা আমাদেরকে প্রচন্ড রকমের সহযোগিতা করেন। এই ইউনিয়ন পরিষদের একটা রুম, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের যে একটা রুম, সেটা আমাদেরকে বরাদ্দ করা হয়, যে সেখানে যেন আমরা এই শিশুদেরকে এই ক্লাবটা পরিচালনা করতে পারি। এবং সেখানেই আমরা করছিলাম, দীর্ঘদিন করি সেখানে, সেই 2018 থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত। খুবই রিসেন্টলি আমরা এই জায়গাটা, এবং এই জায়গাটার একটা হিস্টোরি আছে, আপনারা অনেকেই জানবেন যে এই জায়গাটা আমরা নিয়েছি, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এইখানে, ওটা যেহেতু ছোট একটা রুম ছিল, অনেক কিছু করা সম্ভব ছিল না, বাট একটু বড় জায়গায় যেখানে এই শিশুরা একটু মুক্তভাবে চলাফেরা করতে পারে। এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই শিশুদের মধ্যে, আপনারা সবাই জানেন যে আমরা বলি, আমাদের প্রবাদ বাক্য আছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তাই তো? এবং প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু প্রতিভা আছে। আজকে যখন ক্রিকেট খেলা চলছিল, আমি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি যে তাদের মধ্যে যে টিম বিল্ডিং, মানে একটা দলে খেলার যে মানে কার সাথে কমিউনিকেশন কিভাবে করা হবে, কে বল করবে, কে মানে বলটা কুড়াবে, মানে
সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে ওরা পারে না এমন কিছু নাই। হ্যাঁ, কেউ একজন বল করার সময় বলতেছিল যে আমি এই বল এই পাশ থেকে করতে আমার সমস্যা হচ্ছে, মানে আম্পায়ারকে বলছিল স্যার আমি কি আমার সাইডটা চেঞ্জ করতে পারি। মানে এই যে তাদের তাৎক্ষণিক বুদ্ধি, মানে এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে না আসলে এদের প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে এবং তারা আসলে সেই জায়গাটাকে নিয়ে অনেক আগাবে, সেই সম্ভাবনাটা আছে। এবং সেখান থেকে আমাদের এই কার্যক্রমগুলো যে আমরা এখানে স্কুল পরিচালনা করব না, স্কুলে তো এখানে আছে যারা যায় সেটা, কিন্তু স্কুলের বাইরেও একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য আর অনেক শিক্ষা আছে এবং সেই শিক্ষাগুলো যেন আমরা তাদেরকে দিতে পারি। এবং এর আগে কোনো 1 মাস আগে, 6 মাস বা আরো 1 বছর আগে এদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কি চাও, মানে আর কি কি প্রয়োজন তোমরা মনে করো শেখার জন্য। এদের মধ্যে কয়েকজন মেয়ে এখানে উপস্থিত আছে, যে সুমাইয়া বা যে ওদেরকে আমি চিনি, লিপি, তাই না? ওরা বলছিল যে আমাদেরকে যদি একটু কম্পিউটার শেখানোর ব্যবস্থা করতে পারেন তাহলে অনেক ভালো হয়। তো আমরা সেই জায়গাটাতে ছোট্ট একটা কম্পিউটারের ল্যাব যেটা বললো যে এটারও আমরা ব্যবস্থা করেছি, যেখানে আমরা শুরু করব। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যেহেতু ঘর বাড়িগুলা থেকে অনেক দূরে, একটু দূরে, তো তাদের আসা একটা বড় সমস্যা। ঘোড়ার গাড়ি করে আমাদেরকে প্রতি সময় নিয়ে আসতে হয়, তাই না? বিষয়টা এরকম। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করি আমাদের যারা ডোনার আছে তাদের সাথে কথা বলে যে ওদেরকে এরকম কোনো কিছু দেওয়া যায় কিনা, যাতে করে এখানে আসতে তাদের আর কোনো সমস্যা না হয়, একটা টেকসই একটা জায়গা তৈরি করা। এবং এই প্রকল্পের একটা মূল উদ্দেশ্য, যেটা আমাদের নির্বাহী পরিচালক ওমর ফারুক বলে গেছেন, মূল শিশু শ্রম, শিশু অভিবাসন এবং বাল্যবিবাহ এটাকে বন্ধ করতে হবে। এবং এই উদ্দেশ্যে আসলে আমাদের এই প্রকল্পটা চলছিল, যে শিশুদেরকে যদি আমরা এরকম ক্রিয়েটিভ কোনো কার্যক্রমের মধ্যে ধরে রাখতে পারি, তাদের মধ্যে যদি আগ্রহ তৈরি করতে পারি যে না তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে চায়, অথবা তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হওয়া যে না এত অল্প বয়সে বিয়ে না, এবং তাদের যে গার্ডিয়ান আছে, তাদের মা বাবা বা পরিবারের যে সদস্য আছে, তাদেরকেও এই জায়গাটাতে নিয়ে আসা, যে তারাও এভাবে চিন্তা না করে বরং তার সন্তানকে আরেকটু সুযোগ তৈরি করে দেওয়া, যাতে করে তার প্রতিভাটা সে প্রকাশ করতে পারে। এবং এই উদ্দেশ্যেই আমাদের কার্যক্রমটা চলছে। এবং আমরা সেখান থেকেই আজকের এই আয়োজনটা করা, যে আমরা এই শিশু, আমাদের এখানে মনে হয় 62 রেজিস্টার্ড যারা তারা আছে, প্রায় 62 জন এখানে আছে, তাদের জন্য আমরা প্রত্যেকের জন্য সাইকেলের ব্যবস্থা করেছি। প্লাস আমরা একটা ছোট্ট 6টা 10টা কম্পিউটার নিয়ে আমরা এইখানে এই যে একটা বিল্ডিং করেছি, আপনারা দেখবেন, সেখানে আমরা একটা কম্পিউটার ল্যাব তৈরি করা, যে এদের ভিতর থেকেই যারা আগ্রহী থাকবে তাদেরকে আমরা এখানে কম্পিউটারের বেসিক জিনিস শেখাবো, এবং আস্তে আস্তে এটাকে এখান থেকে যেন তারা আরও বেশি বিভিন্ন লেভেলের কম্পিউটার বা আইটি যে নলেজ সেটা তারা পায়, এবং একই সাথে তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলা তৈরি করা। এই জায়গাটা যে সমাজ করতে গেলে, ফারুক যেটা বলছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, কালকে রাত্রে আমরা এই একতলার বিল্ডিং এর ছাদে ছিলাম এবং দেখা গেল যে চারিদিকে লাইট, মানে আলো। এটা কিন্তু আসলে কয়েক বছর আগেও আমরা এটা ভাবতামও না, চিন্তাও করতাম না যে আসলে এটার মধ্যে এরকম বিদ্যুৎ আসবে অথবা মানুষ এরকম আলোকিত হবে, এবং দেখতে খুব সুন্দর, মানে রাতের বেলা যখন দেখছিলাম খুব ভালো লাগছিল। এবং মানে মূল জায়গাটা হচ্ছে যে পরিবর্তনের যে ধারা, সেই ধারা যেটা আছে সেটা অর্থনৈতিকভাবে যেটা হচ্ছে, কিন্তু সামাজিক উন্নয়নটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়নের মধ্যে হচ্ছে আমাদের সচেতনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের সন্তানকে অথবা আমাদের পরিবারের যে জায়গাগুলো আছে তাদেরকে নৈতিক শিক্ষাটা এমনভাবে দিতে পারি যাতে করে সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই জায়গাগুলা কমে আসে। মানুষের মধ্যে তো ধরো এক ধরনের বন্ধন তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয় এবং একটা সুখী সমাজ তৈরি হয়। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিল্ডিং থাকলো, আলো থাকলো, এসি থাকলো, সেটাই কিন্তু সব কিছু না। তো এই জায়গাটা থেকে আমাদের প্রচেষ্টা। আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের মধ্যে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমি তাদের বক্তব্যের কাছে চলে যাব এবং আমার মনে হয় যে এই অনুষ্ঠানের একটা পর্বে আমরা এইগুলোকে বিতরণের একটা ব্যবস্থা করব। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের এখানকার প্রত্যেকটা মানুষ, আমি যেটা বলবো, বিশেষ করে জনপ্রতিনিধি সহ আপনারা যারা এখানকার নেতৃবৃন্দ আছেন, তারা প্রত্যেকেই সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং
এবং এই আপনাদের সহযোগিতার কারণেই আসলে আমরা দীর্ঘদিন হলোই প্রায় 10 বছর 14 বছর হলো এই জায়গাটাতে আছি, কাজ করছি এবং আপনাদের সাথে আছি। সো আপনাদের কাছ থেকে আপনার আরও সহযোগিতা যেন পাই, সেই জায়গাটা জন্য আমরা আমাদের আহ্বান রাখবো আপনাদের কাছে। এবং আমি যেটা বলছিলাম যে অভিবাসন বা বিদেশে যাওয়ার যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কনটেক্সটে। যদি বলি যে আমাদের প্রচুর জনসংখ্যা আছে, কিন্তু সেই বিপরীতে আমাদের কিন্তু এখন পর্যন্ত কর্মসংস্থানটা সেরকম নাই যে প্রত্যেকেই একটা করে চাকরি পাবে, সেই সুযোগটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। কিন্তু এই জায়গাটার জন্য যেটা আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক দরকার, আর আমাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তো এই জায়গাটা থেকেই যে ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য, যে এই শ্রমিক যারা অতিরিক্ত শ্রমিক তারা বিদেশে যাবে, কাজ করবে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমি যদি মানে সুখের কথাটা বলি, যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অংশ আসে বিদেশে টাকা বা রেমিটেন্স আমরা যেটাকে বলি। এটা গত বছরও প্রায় 23 বিলিয়ন ইউএস ডলার, এবং এটা অ্যাভারেজ আসলে 20-22 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর আসে। এবং এই যে 22 বিলিয়ন ডলার সমপরিমাণ টাকা বাংলাদেশে আসছে, এর জন্য বাংলাদেশ সরকারের কোনো বিনিয়োগ নাই। আমি যদি বলি গার্মেন্টস সেক্টরের কথা, সরকারের অনেক প্রণোদনা আছে এই গার্মেন্টস সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য, কারণ এইখানে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে। সো সরকারের সবসময় একটা মাথা ব্যথা থাকে যে এই 40 লক্ষ শ্রমিক যেন নিয়মিত কাজ করতে পারে। এই 40 লক্ষ শ্রমিকের কর্মসংস্থানটাকে যথাযথ রাখার জন্য অথবা এটাকে আরও বৃদ্ধি করার জন্য গার্মেন্টস সেক্টরের প্রতি সরকারের সবসময় একটা কি বলবো নেক নজর যদি বলি সেটা থাকে, এবং সরকার বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমি যদি অভিবাসনের কথা বলি, এই যে 20 বিলিয়ন ডলার আসে, তার জন্য সরকারের কোনো বিনিয়োগ নাই, একেবারে কোনো বিনিয়োগ নাই। এবং এই ব্যবসার সাথে যে চক্র জড়িত, সেই রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে একেবারে এই স্থানীয় পর্যায়ের যে আমরা বলি সাব এজেন্ট অথবা মধ্যস্বত্বভোগী, অথবা এটাকে দালালও বলা হয়, অনেক সময় আদম ব্যাপারীও বলা হয়, অনেক নামে আমরা ডাকি। কিন্তু এই যে চক্রটা, সেই রিক্রুটিং এজেন্সি খুবই পাওয়ারফুল, প্রতিষ্ঠিত, অনেক টাকার মালিক, অনেক কিছু তারা আছে সেখান থেকে এই পর্যন্ত। এবং এদের এই পুরো ব্যবসাটা কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, এবং এই ব্যবসাটা তাদের কোনো ইনকাম, তাদের কোনো পুঁজি নাই এখানে, তাদের 1 টাকাও পুঁজি নাই। পুঁজি কার তাহলে? পুঁজি হচ্ছে এই যে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের, আমরা গরু বিক্রি করি, আমরা জমি বিক্রি করি, আমরা বইয়ের গয়না বিক্রি করি, আমরা এখান থেকে ধার করি, ওইখান থেকে ধার করি, সেই টাকাগুলোকে নিয়ে আমরা এই দালালের হাতে দিই অথবা রিক্রুটিং এজেন্সির হাতে দিই, এবং এইভাবে আমরা বিদেশে যাই। যেখানে সরকার নির্ধারণ করে 1 লক্ষ টাকা, সেখানে আমাদেরকে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে বিদেশে যেতে হয়, এবং আমরা যাই। কেন যাই সেটা একটা বড় প্রশ্ন। আমরা অনেকেই বলি কেন যায়, সরকারিভাবে বলা হয় কেন যায় তারা, তাদেরকে যেতে বলছে কে? কিন্তু অনেক সময় যেটা হয়, মানে আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে কেউ যদি দেশে ব্যবসা করতে চায় তাকে কেউ টাকা ধার দেয় না, তার জন্য কেউ জমি বিক্রি করতে চায় না, তার জন্য কেউ গোয়ালের গরু বিক্রি করে টাকা দেয় না, কিন্তু কেউ বিদেশে যেতে চাইলে সেটা দেয়। এবং এই কারণে তারা মনে করে যে বিদেশে গেলে অল্প সময়ে তার যে মূলধনটা, ইনভেস্টমেন্টটা সে তুলে আনতে পারবে এবং তার অর্থনৈতিক উন্নয়নটা হবে। এবং এটা কিন্তু হচ্ছে না সেটা না, উন্নয়ন হচ্ছে, সেটা ব্যক্তিগতভাবেও হচ্ছে এবং অর্থনৈতিকভাবেও দেশ এখান থেকে প্রচুর উপকৃত হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এর মধ্যে যে প্রতারণাগুলো ঘটে, সেই প্রতারণাগুলো আসলে আমাদের দেশের জন্য বা সমাজের জন্য, পরিবারের জন্য কতটুকু কি বলবো এটাকে ক্ষতিকর, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবং অনেক সময় বলা হয় যে হ্যাঁ 10 লক্ষ মানুষ গেলে 1% মানুষ বা শতকরা 2 ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হইতেই পারে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমি 1%ও বলি বা 2%ও বলি তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা তো একটা মানুষ, তারা প্রত্যেকে এক একজন মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে এক একটা পরিবার সম্পৃক্ত। যারা অসুস্থ হয়ে ফেরত আসে, যারা বিভিন্নভাবে মানসিক সমস্যা নিয়ে ফেরত আসে, যারা টাকা হারিয়ে ফেরত আসে ক্ষতিগ্রস্ত হয়ে, ওই পরিবারগুলা তখন তো তারা আরও দরিদ্র সীমার নিচে পড়ে যায় এবং এক ধরনের ঋণ চক্রের মধ্যে তারা চলে যায়। এবং এটা একটা সামাজিক অবক্ষয়, এটা একটা সামাজিক সমস্যা।
এবং এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমরা যদি সেই জায়গাটাতে নজর না দিই, আমরা যদি এখানে নিরাপদ অভিবাসনের জন্য যে একটা প্রক্রিয়া থাকা দরকার একেবারে ইউনিয়ন পরিষদ থেকে, সেটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে উন্নয়নের সাথে সাথে অনেক ক্ষতিও আমাদের হবে। এবং সেই জায়গাটা থেকে মানে এটা আমাদের চেষ্টা আছে, আমরা জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিকভাবেও এই বিষয়গুলো কথা বলছি এটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু আসলে একটা বেসরকারি সংস্থা হিসেবে আমাদের মতো বেসরকারি সংস্থার আসলে কোনো ওই ধরনের কি বলবো কোনো অথরিটি নাই পরিবর্তন আনার জন্য। অথরিটি বা পরিবর্তনের জন্য যারা দায়িত্বশীল তারা একেবারে লোকাল লেভেলে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তাদের প্রত্যেকেই। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সহৃদয়ে এই অভিবাসী কর্মীদের অধিকারের জায়গায় তিনি তার বক্তব্যে বলেছিলেন 2022-এ, আমার যতটুকু মনে আছে, যে অভিবাসীরা আমাদেরকে অনেক দিয়েছে, এবার আমাদের দেওয়ার পালা, অভিবাসী কর্মীদেরকে দেওয়ার পালা। আমরা চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বাস্তবায়নটা যেটা হয়, এবং এই বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী এককভাবে সেটা করতে পারবে না, আমাদের প্রত্যেককেই সেই জায়গাটাতে কোনো না কোনোভাবে অবদান রাখতে হবে, তাহলে এটা সম্ভব। এবং সেই জায়গাটার একটা আহ্বান নিয়ে, একটা অনুরোধ জানিয়ে আপনাদের সবার কাছে, যে আপনার এলাকা থেকে প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে, বিশেষ করে নারীরা, তারা যেন নিরাপদে যায়, তারা যেন সমস্যায় না পড়ে, সেটাকে পরিবর্তনটা এই জায়গাটাতে একটা মেকানিজম, একটা সিস্টেম, একটা গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, যে সুশাসন, সেটা তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন, সক্রিয় থাকবেন, এবং আমরা আপনাদের পাশে থাকবো এই জায়গাটাতে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমি আমাদের মেম্বার ভাইদের কাছ থেকে যদি কোনো স্বেচ্ছায় কেউ যদি বলতে চান, তাহলে আমি সরাসরি আমাদের এখানে এই যে হুমায়ুন ভাই না করছে, তো এই জন্য বললাম, বেলাল ভাই তো বিল্লাল ভাই ঘুমাইতেছে। আচ্ছা, হ্যাঁ দিব। আগে আমরা যখন এখান থেকে শুরু করেছি, আমাদের এখানে জনাব বিশিষ্ট সমাজসেবক জনাব ফরিদ হোসেন মোল্লা, উনি প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। আমি এবারে জনাব ফরিদ ভাইকে খুব সংক্ষেপে কিছু বলেন। মাইক্রোফোন আছে ভাই। আজকে ওকাপ সাইকেল বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চরভদ্রাসন উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার আলী মোল্লা, আর উপস্থিত আছেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাউসার হোসেন ব্যাপারী, উপস্থিত আছেন 1 নং চর হরিরামপুরের সম্মানিত চেয়ারম্যান, আজকের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির ব্যাপারী, আর উপস্থিত আছেন এই ওকাপের নির্বাহী পরিচালক জনাব ফারুক ভাই ও চেয়ারম্যান শাকিল ভাই, আর উপস্থিত আছেন আমাদের 1 নং চর হরিরামপুর ইউনিয়নের মেম্বার ভাইরা ও মুরব্বীরা, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই। ওকাপ আমাদের যে কাজ, যে সহযোগিতা করে, আমাদের এই চর অঞ্চলের মানুষ বিদেশে যায়, লেখাপড়াও জানে, অনেক কিছু থেকেই এরা বঞ্চিত থাকে। বিদেশে যাওয়ার পর বিভিন্নভাবে দালাল চক্র বিভিন্নভাবে এই চরের মানুষের সাহায্য করে। ওনারা আমাদের পাশে থাকায় আমাদের অনেক উপকার হয়। এবং আমি এই চরে বড় হয়েছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের এই চর অঞ্চলে এক সময় 62টা সাইকেল, 62 জন পোলাপান এই নতুন সাইকেল নিয়ে স্কুলে আসবে, এটা আমার কল্পনার বাইরে। যেমন প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয় আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে, এটাও কল্পনার বাইরে ছিল। আজকে এই 62টি নতুন সাইকেল দেখে এটাও আমার মনে হয় আমাদের কেউরই কল্পনায় ছিল না, কল্পনার বাইরের কথা। তাই আজকে হরিরামপুর ইউনিয়নের পক্ষ থেকে ওকাপের চেয়ারম্যান
নির্বাহী পরিচালক এবং ওকাপের সকল কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে হরিরামপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এবারে আমাদের বিশেষ অতিথি এবং এই গত আমাদের যে চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন ব্যাপারী ভাইকে এই আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চর হরিরামপুরবাসীকে, যাদের ভোটে নির্বাচিত হয়ে আজ আমি ওকাপের অতিথি হয়ে এখানে আসছি। আমি হরিরামপুরবাসীকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ওকাপ চাইল্ডস ক্রীড়া প্রতিযোগিতার সাইকেল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন চরভদ্রাসন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আনোয়ার আলী মোল্লা, উপস্থিত আজকের ওকাপ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চর হরিরামপুরের অভিভাবক জনাব জাহাঙ্গীর কবির ব্যাপারী, উপস্থিত আমার ভাতিজা ফরিদ মোল্লা। আমি ধন্যবাদ জানাতে চাই ওকাপের চেয়ারম্যান ফারুক ভাই এবং শাকিল ভাইকে। তাদের আমি এই প্রথম আজকে আসলাম এই ওকাপের এই অনুষ্ঠানে। তাদের যে এত সুন্দর আয়োজন, তারা যে এই চরবাসীকে নিয়ে যে এত প্রকল্প এত কিছু আয়োজন করেছে, এত তাদের চিন্তা চেতনা, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত চর হরিরামপুরের পরিষদের মেম্বার মহোদয় এবং মহিলা মেম্বার যারা আছেন, উপস্থিত চর হরিরামপুরবাসীর এলাকার মুরব্বীগণ, সামনে উপস্থিত আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওকাপ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমি যতটুকু জেনেছি ওকাপ সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদের কাজ কর্ম পরিচালনা করেন। আজকে তাদের নিজ উদ্যোগে এসে এখানে যে তারা 5 একর জায়গার মধ্যে আজকে যে চিন্তা চেতনা নিয়ে চর হরিরামপুরবাসীকে যে আলোর মুখ দেখাচ্ছেন, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। ওকাপ একটি কথা বলেছেন ফারুক ভাই, শাকিল ভাই, যে শিক্ষা ব্যবস্থা চর হরিরামপুরের অবহেলিত। আমি 2014 সালে নির্বাচিত হয়ে আসার পর চর হরিরামপুরে 8ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্কুল হিসাবে পরিচিত ছিলেন। তো আমাদের চেষ্টায় ওই সময়কার 2019 সালে বোধহয় 18 সালের শেষের দিকে এটা পূর্ণাঙ্গ হাই স্কুলে পরিণত হয়। আজকে আমার গত 2 দিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। চর হরিরামপুর থেকে কিন্তু 16 জন এই 16 জন এসএসসি পরীক্ষায় পাশ করেছেন। এটা আমরা গর্ববোধ করি। আর আজকে যারা আমার সামনে বসে আছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখানে আমাদের অভিভাবকদের কিছু ভুল আছে। আমরা আসলে শিক্ষা চিন্তা চেতনা নিয়ে আমরা ভাবি কম। তা আমি আজকে যারা আমার সামনে অভিভাবকরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা বিকল্প কিছু নেই।
আগামী 10 বছর পরেই চর শালিপুর থাকবে না, এটা চর হরিরামপুর থাকবে না, এটা মডেল হরিরামপুর হিসেবে পরিচিত হবে। এখানকার উন্নয়ন ব্যবস্থা, রাস্তাঘাট, এখানে গাড়ি চলবে, সব কিছুই চলা সম্ভব হবে। যেহেতু আমাদের এই ভাঙ্গা সদরপুর চর ভদ্রাসনের একজন নয়নের মণি আছেন, মা মাটি মানুষের নেতা, উন্নয়নের উপকার, মূল্যায়নের অহংকার, জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই চর হরিরামপুরবাসীকে, তিনি চর হরিরামপুরকে মডেল ইউনিয়ন হিসেবে সে সাজিয়ে এখানকার রাস্তাঘাটের যত প্রকারের উন্নয়ন আছে সে করবেন। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল এবং তার প্রতি আমরা আশাবাদী। তার হাত দিয়েই এই চর হরিরামপুরের সর্বোচ্চ উন্নয়ন হবে। তবে আমি উকাবের কাছে একটি দাবি রাখতে চাই, যেহেতু উকাব একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা সারা ওয়ার্ল্ডে কাজ করে। যেমন বিরাক আমাদের দেশে এসে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে প্রাইমারি স্কুল যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, সেই বিরাকের শিক্ষা থেকে কিন্তু আমাদের দেশের অনেক ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, সেখান থেকে তাদের মেধার বিকাশ ঘটেছে। আমি উকাবের কাছে দাবি রাখব, চর হরিরামপুরে অন্তত যে শিক্ষার ব্যবস্থাটা, প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থাটা, সেটা একটু অবহেলিত। কারণ শিক্ষকরা ওপার থেকে এসে পূর্ণাঙ্গ গাইড করতে পারে না। আজকে যদি এই উকাবের মাধ্যমে এখানে এই পারে যতগুলি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের তাদের মাধ্যম দিয়ে এই শিক্ষার ব্যবস্থাটা যদি করে, এবং তারা যে কম্পিউটার সেন্টার আজকে ওপেন করতে যাচ্ছেন, তাতে এই স্কুল থেকে তাদের অন্তত 5 পর্যন্ত, যদি এখান থেকে 5 পর্যন্ত দিয়ে তাকে যদি একটা পর্বতে নিয়ে একটা স্টেজে নিয়ে দাঁড় করানো হয়, আমি বলবো এই উকাব চর হরিরামপুরবাসীর কাছে আজীবন ঋণী থাকবে। কারণ এই শিক্ষা আপনাদের যে চিন্তা চেতনার শিক্ষা, কিন্তু সেই চিন্তা চেতনা প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভিতরে প্রবেশ করাইতে হবে। যে যদি আজকে আগামী দিনে ডিজিটাল যুগ, স্যাটেলাইটের যুগ, আমরা যদি এদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আমাদের আগামী দিনের এই যে যারা আজকে আমাদের সামনে বসে আছেন, তারা কিন্তু অন্ধকারে বসে থাকবে। তাই আমি আপনাদের কাছে দাবি জানাবো, আপনারা অনেক সহযোগিতা করতেছেন আন্তর্জাতিকভাবে। আমাদের এই চর হরিরামপুরে অনেকেই প্রবাসীদের পাশে দাঁড়াতেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা যদি এই শিক্ষার ব্যবস্থাটা আপনারা চালু করেন, আমি মনে হয় চর হরিরামপুরবাসী আপনাদের কাছে আজীবন, উকাবের কাছে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাই আমি চেয়ারম্যান মহোদয় বা আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের কাছে দাবি রাখলাম, যাতে এই ওয়ার্ডগুলিতে যদি একটি স্কুল আপনারা ওপেন করেন, তাহলে আপনাদের শিক্ষক দ্বারা আপনারা নিয়োগ দিয়ে আপনাদের শিক্ষক দ্বারা পরিচালনা করেন, তাহলে প্রাইমারি স্টেজটা যখন পার হবে, হাই স্কুলে তখন আপনাদের শিক্ষা থেকে এরা অনেক কিছু শিক্ষার আছে, সেই শিক্ষায় কিন্তু তাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। যাই হোক, বক্তব্য দিলে অনেক কিছু বলা যাবে। তা আমি আজকে উকাবের এই অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ। এই ফারুক ভাই এবং শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে, কারণ এই হরিরামপুরবাসী আপনাদের কাছ থেকে যে সেবা পাচ্ছে, এই সেবাটা যেন চালু রাখেন। আমরা আপনাদের পাশে থাকব, আমাদেরকে ডাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন। আমরা আপনার পাশে থেকে চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা আপনাদের হাত ধরে এই হরিরামপুরবাসীকে এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হরিরামপুরবাসী। চেয়ারম্যান মহোদয়, এবারে আমি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের নবনির্বাচিত চরভদ্রাসন উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার আলী মোল্লা মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উকাব কর্তৃক আয়োজিত আজকের এই
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চর হরিরামপুরের কৃতি সন্তান, চর হরিরামপুরের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির, এখানে উপস্থিত চরপ্রদর্শন উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব কাউসার ব্যাপারী, এখানে উপস্থিত এই হরিরামপুরের আর এক কৃতি সন্তান যাকে আপনারা সবাই চিনেন, সেই ফরিদ মোল্লা সহ মঞ্চে উপস্থিত এই চর হরিরামপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, পুরুষ ও মহিলা, এবং এই উকাবের কর্মকর্তা ফারুক ভাই, শাকিল ভাই সহ সামনে উপস্থিত আমার চর হরিরামপুরের মা বোনেরা ও ছোট শিশুরা, আসসালামু আলাইকুম। আসলে উকাব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, কারণ আমি এই সম্পর্কে আমার কোনো আমি জানতাম না। কিন্তু আজ এখানে আসার পর যা শুনলাম এবং দেখলাম তাতে আমি অত্যন্ত মুগ্ধ হচ্ছি। আমি শাকিল ভাই এবং ফারুক ভাইকে বলবো, আপনারা যে উদ্যোগ নিয়ে আমাদের এই নদী ভাঙ্গা এই চর অঞ্চলের জন্য কাজ করতেছেন, আপনারা এইভাবে কাজ করে যান। আপনাদের যে কোনো সহযোগিতা লাগে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করব। আর একটা কথা, আমার ভাইস চেয়ারম্যান যে কথাটা বলছে, আমি সেই কথার সাথে সুর মিলে একটা কথা বলতে চাই। আসলে আমাদের যে প্রাইমারি স্কুলগুলি আছে, সেই স্কুলের শিক্ষকরা সাধারণত নদীর উপার, তাদের আসা যাওয়া অনেক কষ্টে। আপনারা যদি উকাবের মাধ্যমেও 1-2 শিক্ষক প্রতিটা স্কুলে দিতে পারেন, আপনারাই নিয়োগ দেবেন, আপনারাই তাদের ব্যবস্থা করেন। যদি করেন তাহলে আমি এই চরবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। কারণ আমাদের শিক্ষকের অভাব নাই, কিন্তু ওই দূরেতে এসে ক্লাস নেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই আমি এই ছোট ছোট শিশুদের বলবো, যারা এই শিশুরাই কিন্তু আগামী ভবিষ্যৎ। এদের ভিতর থেকেই এই উপজেলা চেয়ারম্যান হবে, এই উপজেলা ভাইস চেয়ারম্যান হবে, মহিলা ভাইস চেয়ারম্যান হবে, এদের ভিতর থেকেই হবে। তাই আমি আশা করব এই শিশুরা যাতে অকালে ধরে না যায়, তার জন্য তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। কেউ কাউকে তোমাদের সহযোগিতা করবে, কিন্তু কাউকে ঠেলে উপরে উঠাতে পারবে না। তোমাদের যদি ইচ্ছে থাকে আমি উপরে উঠবো, তোমাদের যত ধরনের সহযোগিতা লাগে উকাব করবে। আমার উপজেলা পরিষদ তোমাদের সাথে আসছে, উকাব এবং উপজেলা পরিষদ মিলে তোমাদের যত সহযোগিতা লাগে, যা লাগে আমরা সেই ব্যবস্থা করব। কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, তোমাদের কোনো বই কেনা দরকার নাই, বই সরকার দিবে। যে কোনো ধরনের সরঞ্জাম তোমাদের উপবৃত্তি লাগে উপবৃত্তি দিবে, টাকা লাগে যা লাগে সব দিবে, কিন্তু শিক্ষা তো আর সরকার দিতে পারবে না। শিক্ষা যার যা শিক্ষা তার গ্রহণ করতে হবে। তাই আমি সবাইকে বলবো, আর যারা মা বোনেরা আছেন, গার্জিয়ান আছেন, তাদেরকে আমি একটা কথা অনুরোধ করবো, যে আপনাদের ছোট ছোট ছেলে মেয়ের দিয়ে কাজ করানোর কথা মাথা থেকে ঝেড়ে এদের দিয়ে কোনো কাজ না করায় এদের শিক্ষার জন্য যা যা করার দরকার আপনারা করবেন। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা আপনাদেরও সেই সহযোগিতা করব। কারণ আমরা এই হরিরামপুরবাসীর কাছে আমি ব্যক্তিগতভাবে চিরঋণী। আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমিও আপনাদেরকে ভালোবেসে তা প্রতিদান দিতে চাই। আপনারা কাজ করেন, আমি আপনাদের সহযোগিতা করব। এই বাচ্চাদেরকে স্কুল আসার জন্য আপনারা সহযোগিতা করবেন। যার মা বিদেশে আছে, তার চাষি আছে, দাদি আছে, যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব, তারা যাতে তার মায়ের অভাব বুঝতে না পারে, যাতে তার বাবার অভাব বুঝতে না পারে, সেই ব্যবস্থা আপনারা করেন। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে সেই ব্যবস্থা উকাব করবে, আমরাও করব। আজ উকাব বাইসাইকেল দিচ্ছে, যদি আমাদের পরিষদ থেকে আরও কিছু দেওয়া লাগে উকাবের মাধ্যমে আমরা সেটারও ব্যবস্থা করব। আমি চাই এই হরিরামপুরের উন্নয়ন, আমাদের এমপি মহোদয় আমাকে কথা দিয়েছে জায়গার মাধ্যমে একটা রাস্তা
সরাসরি চর প্রদর্শনে দেওয়ার জন্য একটা রাস্তা করে দিবে। এই শালিপুরের ভিতর দিয়ে এই রাস্তাটা করে দিবে এবং এই রাস্তা যখন হবে তখন আপনাদের যে এই যে স্বাস্থ্য খাত আছে, আরও আপনাদের শিক্ষার জন্য যে সমস্যা আছে, উপজেলায় যাওয়ার জন্য যে সমস্যা আছে, সেই সমস্যা তখন থাকবে না। যে শাকিল ভাই যে কথাটা বলছে, এই শালিপুর চর্দেও গাড়ি চলবে, 4 চাকা চলবে। আপনারা চান না এগুলো চলো? যদি চান তাহলে অবশ্যই এই শিশুদেরকে আপনাদের মানুষ করতে হবে। আপনারা উদ্যোগ নেবেন, আমরা তার সহযোগিতা করব। আপনি রাজি আছেন না? ইনশাল্লাহ আমি শাকিল ভাই এবং ফারুক ভাইকে আবার অনুরোধ করব, আপনারা যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, আপনাদের পরিবার অর্থাৎ ওকাবের যত সদস্য আছে তারা যেভাবে দিনরাত পরিশ্রম করতেছেন, আসলে আমরা সেই পরিশ্রমের অংশীদার হতে পারি নাই। ইনশাল্লাহ আজ থেকে আমরাও যাতে আপনাদের এই পরিশ্রমের অংশীদার হতে পারি, সেই ব্যবস্থা আমরা আমার পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে আমার আসলে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আমাদের যে সদরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের আসার কথা ছিল, সে বিশেষ কাজ আটকা পড়ার জন্য, তার জন্য দেরি করার জন্য আমার দেরি হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অনেক সময় নষ্ট করছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ছোট ছোট শিশুরা যাতে ধরে না পড়ে, যারা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, যাতে তারা শিক্ষা পায়, মানুষের মতো মানুষ হয়। এই চর থেকে যেমন আজকে 16টা ম্যাট্রিক পাস ছেলে মেয়ে বের হয়েছে, আমরা আশা করি আগামী বছর যেন 300 এবং 48-50টা ছেলে মেয়ে এই চর থেকে ম্যাট্রিক পাস করে বিভিন্ন কলেজে ভর্তি হয় এবং সে ভর্তি হওয়ার জন্য যত সহযোগিতা লাগে আমরা যাতে করতে পারি, ওকাব যাতে করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করে দেন। আমরা আপনাদের সাথে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। তাই আর ধৈর্যচ্যুত করবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়াকবের যে কর্মকর্তা আছেন, শাকিল ভাই, ফারুক ভাই সহ সমস্ত কর্মকর্তাদের জন্য দোয়া করবেন। তারা যেভাবে আপনাদের জন্য কাজ করতেছে, তারা যেন এইভাবে দিন রাত আপনার জন্য আরও কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষ। ওকাব চাইল্ড ক্রীড়া প্রতিযোগিতা এবং সাইকেল বিতরণীর অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের আস্থাভাজন সুরুদ্দীয় বড় ভাই এবং সদ্য উপজেলা নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব আনোয়ার আলী মোল্লা এবং আরও উপস্থিত আছেন অত্র চরভদ্রসন উপজেলার সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব কাউসার হোসেন ব্যাপারী এবং আরও উপস্থিত আছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান এবং আমার চাচা, এবং গত নির্বাচনে আমরা দুইজনে কোয়ালিফাই করে আমি প্রথম এবং আমার চাচা দ্বিতীয় হয়েছিল জনাব মোহাম্মদ ফরিদ মোল্লা এবং আরও উপস্থিত আছেন ওকাব পরিচালক চেয়ারম্যান জনাব শাকিল ইসলাম এবং পরিচালক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং আমার ইউনিয়ন পরিষদের ইপি সদস্যবৃন্দ এবং আমার সামনে আমার ভাই ও বোনেরা এবং কোমলমতি শিশুরা, আসসালামু আলাইকুম। আসলে ওকাব অনেক দিন যাবতে আমাদের চর অঞ্চলে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমি এই অত বড় সরে ওকাবের কোনো প্রোগ্রামে প্রথম, এর আগে কয়েকবার আমাকে দাওয়াত করা হয়েছিল, কিন্তু আমি জরুরি কাজে প্রয়োজনে উপস্থিত থাকতে পারি নাই এবং আমি আমার ইউনিয়ন পরিষদের ছোটোখাটো কিছু প্রোগ্রামে এদের সাথে আমি অংশগ্রহণ করেছিলাম। যেহেতু ওকাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এরা আমাদের জন্য শাকিল ভাই এবং ফারুক ভাই সদর ঢাকা থাকে, তারা ঢাকা থেকে এই ওকাবের যে পরিচালনা সবসময় দেখাশোনা ভার কি তাদের এই এত শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তারা আমাদের এই চর অঞ্চলের প্রতি এবং চরের প্রতি যে তাদের ভালোবাসা,
তারা গতকাল আসে শহরের ভিতরে ফাঁকা একটা জায়গায় তারা অবস্থান করছে, তারা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করছে। এই জন্য তাদের দুজনকে জানাই আমার অন্তর থেকে ধন্যবাদ এবং আমার হরিরামপুরবাসী থেকে কৃতজ্ঞ তাদের কাছে। আজকে ওকাপ মূলত কাজ করে আমাদের প্রবাসী ভাই বোনদের নিয়ে, যাতে আমাদের প্রবাসী যারা থাকে, এর আগে কিন্তু কয়েকবার আমরা এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছিলাম যে ওকাপ যারা বিদেশে যায় তাদের নিয়ে একটা কমিটি করা হয়েছিল, যে প্রবাসী হেলথ ডেস্ক নামে একটা কমিটি করা হয়েছিল। যাই হোক, সেই কমিটির কার্যক্রম কতটা কি হয়েছে মনে হয় আর কত চলমান এই ছিল যে একটা কমিটি করা হয়েছিল, সে কমিটির মানব পাচার প্রতিরোধ কমিটি, সেই কমিটির কার্যক্রম চলমান। কিন্তু এটা আমার একটু অনুরোধ থাকবে এই কার্যক্রমটা একটু গতিশীল করা, যাতে এটা সবার ঘরে ঘরে পৌঁছায় যায়। না ওকাবের আমি বিদেশে যাব, তাহলে ওইখানে যাই আমি আমার সুবিধা অসুবিধা একটু আলোচনা করতে পারি। আমি যে বিদেশে যাইতে চাই, আমার এই দালালে আমার এই প্রপোজাল দিছে, এই অফার করছে, এই টাকা চাচ্ছে, তাহলে আমি কিভাবে কি করলে আমার জন্য সুবিধা হবে। হয়তো তাদের বুঝাতে পারবে যে আসলে এই দালালের বিষয়টা কোথায় থেকে আনছে বা কি বিষয়, এটা কি কাজ, এটা বললে হয়তো আমাদের জন্য কত টাকা নিবে, আমাদের জন্য উপকার হবে। এজন্য আমাদের আর একটু সচেতনমূলক প্রচারণা এবং আমাদের নিজেদের আর একটু সচেতন হতে হবে। এই বিষয়ে আমি আমার ইপি সদস্যদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এরা প্রতি অর্ডারে যাতে এই সচেতনমূলক, মানে যারা বিদেশে যাইতে চায় অনেকেই বলে না, গোপনে রাখে, এটাও আমাদের জন্য একটা সমস্যা। যদি আমরা জানতে পারি যে অমুকে যাচ্ছে বা অমুকে দালালের প্রয়োজনে দেখা যায়, অবশ্যই তার সাথে একটু নিজে থেকেই তার কাছে যাই একটু বোঝানো বা তার কাছে জিজ্ঞেস করা, আসলে তুমি যদি যাচ্ছ জেনে শুনে যাচ্ছ কিনা, তোমার কি বিষয় দিচ্ছে, কে কত টাকা নিচ্ছে, এই বিষয়টা একটু আমরা দয়া করে একটু তাদের অবগত করবেন। এবং ওকাবের সাথে তারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে এবং যোগাযোগ রাখছে, আমরা তাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করবো, যাতে ওইখানে যায় যাতে আমাদের মা বোনরা বা আমাদের ভাইরা ওখানে যাওয়ার পরে যাতে কোনো রকম বিড়ম্বনার পরিস্থিতিতে না পড়ে। ওকাব মূলত প্রবাসীদের কাজ করে, পাশাপাশি প্রবাসী যারা থাকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, খেলাধুলা এবং তাদের ভাগ্য উন্নয়নের এবং তাদের প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে থাকে। সে আলোকে তারা এখানে একটা জায়গা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এখানে মূলত এটা কিন্তু স্কুল না, আমি যত জানলাম যে ফারুক ভাই স্কুল না, এখানে আমরা হলো বিভিন্ন স্কুলে পড়াশোনা করে ওই ছাত্রদের আমরা এখানে মানে একটা কোচিং প্রাইভেটের মতো, মানে আলাদাভাবে তাদের একটা কেয়ার নেওয়া হয়। ওই বাড়ির যে পড়াশোনাগুলো করে, এখানে বাড়ির পড়াশোনাগুলো কি করা হয়, রিভাইজ করা হয়, ওই পড়াশোনা এখান থেকে মানে কমপ্লিট করে দেওয়া হয়, তাই না? প্রাইভেট টিচিংয়ের মতো আর কি এটা তাদের গড়ে তোলা হয় আর কি। তা আমি তাদের কাছে অনুরোধ করবো ভবিষ্যতে যেন এখানে একটা পূর্ণাঙ্গ একটা স্কুল করা যায় কিনা, এখানে পূর্ণাঙ্গ একটা স্কুল করা যায় কিনা। আর এর পাশাপাশি যেহেতু আমাদের এখানে নদীমাতৃক আমাদের ইউনিটের নদীর চারদিকে নদী, যাতায়াতের অবস্থা খুব খারাপ, এখানে আরেকটা কমিউনিটি ক্লিনিক বা মায়ের যে সেবা বা গর্ভকালীন সেবা বা এখানে ডেলিভারি নর্মাল ডেলিভারি করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ দুজন একজন চেয়ারম্যান এবং পরিচালকের কাছে। আমাদের জন্য যারা এত কিছু করছেন, যদি এই দুইটা জিনিস করেন তাহলে মোটামুটি আমরা এবং খুব তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এবং আমার পরিষদের পক্ষ থেকে আমার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি ফারুক ভাই বা শাকিল ভাই কিছু বলে, আমি সর্বচেষ্টা করবো। এবং আমার বড় ভাই এবং আমার চাচা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আছে, যদি তাদের কোনো প্রয়োজন হয়, সরকার কোনো সহযোগিতা হেল্প দরকার হয়, প্রশাসনিক লাগে, আমি তাদের মাধ্যমে আলোচনা করে আমি সর্বোচ্চ তাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আজকে এই কোমলমতি শিশুদের যে সাইকেল একটা দুটি না 62টি সাইকেল বিতরণ করছে, একে তোমরা খুশি না? খুশি, কিন্তু এর প্রতিফলন তোমাদের কিন্তু দিতে হবে। তোমরা রেগুলার স্কুলে যাইতে হবে এবং পড়াশোনা করতে হবে, আমাকে কথা দিতে হবে। তোমরা কি রেগুলার স্কুলে যাবে? হ্যাঁ, রেগুলার স্কুলে যাবা এবং পড়াশোনা করবা, মা বাবার কথা শুনবা, মা বাবার কথা শুনবা, মা বাপ যেটা বলবে সেটা করবা।
বড় ভাই ঠিক আছে, খেতে যাওয়া যাবে না, ঠিক আছে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য যে তাদের বোঝাইতে হবে মা বা বাবা, আমরা তো পড়াশোনা করি, আমাদের উন্নয়ন হবে, তোমাদের পুরো জাতি, মানে একটা দেশে যে জাতি যত শিক্ষিত, আগে বলে গেছে বক্তা যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই আমাদের উন্নত করতে হলে আমাদের পড়ালেখার কোনো বিকল্প নাই, আমাদের পড়ালেখা করে যেতে হবে। শাকিল ভাই আবার একটা রাস্তার কথা বলছে, হয়তো এই রাস্তার মধ্যে জায়গার প্রজেক্টে দেওয়া আছে, আদার বাজার হয়, এটা চরবাজারের সাথে একটা সংযোগ সড়কের মধ্যে হয়তো ভবিষ্যতে একটা বিরোধ হবে ইনশাল্লাহ। আমাদের এমপি মহোদয় ইমিডিয়েটলি এই প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছেন, আশা করি আমরা অচিরেই এর সুফল পাবো। সুফল পেলে আমরা এখান থেকে সরাসরি চরবাজারের সাথে আসা যাওয়া যোগাযোগ আমাদের আরও বৃদ্ধি পাবে, আমরা অনেক আগে সামনের দিকে অগ্রসর হতে পারবো। যেহেতু আমাদের চর অঞ্চল রাস্তাঘাট করলেও অনেক সময় বর্ষা বা বৃষ্টি হলে বালি মাটিতে রাস্তা করা থাকে না, রাস্তা করে 1 বছরের মধ্যে আবার এই রাস্তা নষ্ট হয়ে যায়। আমরা এরপর থেকে এমপি মহোদয়ের কাছ থেকে আমরা যাতে পাকা রাস্তা বা ঢালাই রাস্তা উন্নত মানের রাস্তা আনতে পারি, আমরা এই আনোয়ার ভাই এবং কাসার কাকার মাধ্যমে আমরা নিজে সবাই মিলে এমপি মহোদয়ের কাছে যাই। আশা করি ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয় উন্নয়ন বান্ধব এবং উন্নয়ন ছাড়া সে কিছু বোঝে না। আশা করি যে এমপি সাহেবের কাছে যে আমরা চরের উন্নয়ন করব, এতে কোনো সমস্যা হবে না। এবং এমপি সাহেব আমাদের বলছেন যে চর বতসুর গাজীতে এক মোটামুটি পাকা রাস্তা, যে রাস্তাঘাট ছিল উন্নয়ন করা প্রায় শেষের পথ বা শেষই, এরপরে আমাদের চরের যা উন্নয়ন আছে ইনশাল্লাহ উনি করে দেবেন, আমাদের কথা উনি বলছেন। আশা রাখি যে ইমিডিয়েটলি আমরা এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করতে পারবো। এবং আজকে আমরা এই ওকাপ স্বেচ্ছাসেবী যারা এই মাঠ পর্যায়ে কাজ করছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আজকের আলোচনা সবার মুলতবি ঘোষণা করে পরবর্তীতে আমরা সাইকেল বিতরণ অনুষ্ঠানে যাবো ইনশাল্লাহ। সবাই মেয়েদের 2টি দল ছিল, একটা হচ্ছে গোলাপ এবং একটা হচ্ছে সাতলা। তো আমাদের হচ্ছে গোলাপ দল চ্যাম্পিয়ন হয়েছে। গোলাপ দলের সবাইকে এখানে চলে আসার জন্য অনুরোধ করছি। আমার হাতের বাম দিকে চলে আসেন দ্রুত গোলাপ দল। আচ্ছা, দলের প্রত্যেককে এই মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। একটা করে একটু দিয়ে দেন সাকিব ভাই, তাহলে একটা ছবি উঠাবে ওরা। বাবু পিছনে পিছনে, আমাদের তো পিছনে, তোমরা শুনো বাবা। আচ্ছা, মেয়ে পেয়েছেন সাপলা দল রানার্স আপ হয়েছেন, তারা বাম দিকে চলে আসেন। সাপলা দল রানার্স আপ হয়েছেন, তারা বাম দিকে চলে আসেন। যারা সাপলা দলের রানার্স আপ হয়েছে আমার হাতের বাম দিকে আসেন। ভাই একটু ওদিকে যাবেন দেন, তাহলে সুন্দর আসবে। একটু জায়গা দেন, আমি এবারে রানার্স আপ দলের যারা 11 জন সদস্য ছিলেন ক্যাপ্টেন সহ, রানার্স আপ দলের ক্যাপ্টেনকে সামনে যাওয়ার জন্য বলতেছি, দল সহ। এদিকে আমাদের প্রধান অতিথির হাত থেকে আজকের অনুষ্ঠানের ক্রেস্ট এবং সবার জন্য মেডেল একটা হাততালি হবে। সবাইকে যদি একটু মেডেল দিয়ে দেন। আমি জাহাঙ্গীর কবির ভাইকে অনুরোধ করছি, ওইদিকে আমাদের কাউসার ভাই, একটু আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন। ফারুক ভাই, শাকিরুল ভাই। ছেলেদের মধ্যে যারা চ্যাম্পিয়ন, ছেলেদের 2টা দল ছিল জবা এবং সূর্যমুখী। আমাদের চ্যাম্পিয়ন হয়েছে জবা দল। জবা দলকে আমার হাতের বাম দিকে আসার জন্য অনুরোধ করছি। ক্যাপ্টেন সহ যারা জবা দল চ্যাম্পিয়ন হয়েছেন তারা হাতের বাম দিকে চলে আসেন। ছেলেদের মধ্যে যারা চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন কোথায়? ক্যাপ্টেন সামনে আসেন। এদিক দিয়ে যাও।
ছেলেদের মধ্যে আমাদের জবা দল চ্যাম্পিয়ন হয়েছে। এবার ছেলেদের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়ার জন্য সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করছি। ছেলেদের 8 জন করে সদস্য, মেয়েদের দলে 11 জন করে ছিল। সবাইকে একটা করে মেডেল দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এবার সূর্যমুখী দল যারা রানার্স আপ হয়েছেন, সূর্যমুখী দল এদিকে চলে আসেন, হাতের বাম দিকে। সূর্যমুখী দল হাতের বাম দিকে চলে আসেন, ক্যাপ্টেন সহ সূর্যমুখী দল চলে আসেন। হ্যাঁ, এবার ছেলেদের রানার আপ দল ক্যাপ্টেন সহ সম্মানিত প্রধান অতিথি সভাপতিকে অনুরোধ করছি তাদেরকে পুরস্কৃত করার জন্য। একজন একজন করে আসবা। পিছনে তো তোমার পিছনে যাও। এই বাবু পিছনে যাও না কেন? এদিক দিয়ে বাইরে যাও, এদিক দিয়ে বাইরে যাও। আইডি কোনটা? আপনারা সবাই একটু এইদিকে দাঁড়ান, আমরা ডেকে ডেকে আপনাদেরকে দেব। প্রথমে একটু অতিথি মহোদয়ের কাছ থেকে প্রাথমিকভাবে 1-2টা হস্তান্তর হবে, এরপরে আমরা দিব। আমি আমাদের চাইল্ড দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু এদিকে দাঁড়ান। আমাদের ছবি উঠানো এবং অতিথি মহোদয়ের কাজ শেষ হলে আমরা ডেকে ডেকে আপনাদেরকে দেবো সময়। ওকে ওকে, আমাদের সাইকেল অন্যগুলো দেখা যাচ্ছে। দেখ একটু এখন ঠিক আছে। হ্যাঁ দেখা যাবে পুরোটাই। আছে আরিফা 5 নম্বরে যে এখানে সাইন করতে হবে। আরিফা তুমি এইদিকে আসো, ওইদিকে যাও, ওইদিকে যাও। এদিকে এই যে রিয়াজ যেটা বললো যে এই সাইকেলগুলো সহজ যাও, ঠিক আছে তোমরা ঠেলে নিয়ে যাও। ওরা এদিকে আসো, তোমরা এদিকে চলে আসো। আরিফার পরে সাইমা আক্তার আসবে। উনি কি আমাদের সাইমা আক্তার? চালানোর বা সাইকেল নেওয়ার একটা নিয়ম কানুন আছে, ওখানে লেখা আছে। ওই কাগজ আপনাদেরকে পড়ে শোনাবো, আবার কাগজ দিয়ে দেবো। ঠিক আছে যান। এরপর আব্দুর রহিমকে আর শেখ হবিব বা জমেলা বেগম মায়ের নাম কই আসছেন? আচ্ছা, ওই জিনিসটা বড় হয়ে গেল। লাভলি আক্তার, শেখ ইলিয়া লাভলি হয়েছে। এরপরে সুমা আক্তার। নিয়ে যান, ওই যে ছবি উঠাবে যান। একটা দেওয়ার একটা ছবি নিয়ে যান, এইভাবে হস্তান্তরের কোনো নেবেন কেন? এইভাবে একটা ছবি যান 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 10 এটা না না 10 এই এইবার টাকা আগে ছবি তুলে নেই। হ্যাঁ আফরোজা না 11 আফরোজা। হ্যাঁ
আসেন একসাথে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, এরপরে আছেন ইসরাফিল এবং রফিকুল ইসলাম। পিতার নাম ইসলাম, মাতার নাম সুফি বেগম। শেখ শাহাদাত, পিতার শেখ ফরিদ, মাতা শম্পা বেগম। আসেন শাহাদাত। হ্যাঁ আরিফ 19 নম্বর। 19 না, আরিফ 19। আসো।